একজন সিবিআই অফিসার তার ছদ্মবেশ ভিখারির মতো করে নিল। এক 14 বছরের ছেলে শীতের রাতে রাস্তার ধারে বসে গজা ও মিষ্টি বিক্রি করত। সেই সিবিআই অফিসার ছেলেটির সামনে গিয়ে বসে থাকত। রাতে যখন ছেলেটি বাড়ি ফিরত তখন সেই অফিসারকে কিছু গজা ও মিষ্টি দিয়ে যেত। সিবিআই অফিসারকে বিশেষভাবে এখানেই ভিখারির বেশে রাখা হয়েছিল, শুধুমাত্র সেই ছেলেটির জন্য নয়। 15 দিন পর সেই ছেলেটিকে তুলে নেওয়া হলো। এরপর যখন সেই গজা মিষ্টি পরীক্ষা করা হলো তখন সবার মাথা ঘুরে গেল, কারণ তার ভিতরে। কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। আমি বিকেল 5টায় কারখানা থেকে ফিরে এলাম। আমার গজা ও মিষ্টির থলেটা নিলাম এবং মাকে বললাম, আজ আমি রাত 12টা-1টার মধ্যে ফিরব, তাই আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। শীতের দিনে মানুষ বেশি গজা ও রাবড়ি কিনতে পছন্দ করে, তাই আমি অনেক রাত পর্যন্ত রাস্তায় থাকতাম। আমি রাস্তার ধারে গিয়ে বসে পড়তাম, যেখানে আমার মতো আরো অনেক ছোট ছেলেমেয়েরা কিছু না কিছু বিক্রি করছিল। প্রতিদিনের মতো আমি আমার গজা ও মিষ্টি বিক্রি করছিলাম। কিছুটা বিক্রিও হলো। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এখনো আমি বাড়ি ফিরিনি। খাওয়ার কথাও মাথায় ছিল না, শুধু রোজগারের চিন্তা করছিলাম। আমি মোবাইলে সময় দেখলাম 11টা 45 মিনিট। ভাবলাম এবার বাড়ি যাওয়া উচিত। রাস্তায় নিরাপত্তা ছিল, মনে হচ্ছিল যেন চারপাশের পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে আমার চোখ পড়ল দূরে এক গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধার দিকে। তিনি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিলেন, অথচ তার শরীরে কোনো গরম কাপড় ছিল না। তাকে দেখে আমার খুব দুঃখ হলো। আমার বাড়ি কাছেই ছিল, তাই চাইলেই চলে যেতে পারতাম, কিন্তু আমি এই বৃদ্ধাকে এই শীতে এভাবে রেখে যেতে পারলাম না। আমি তার কাছে গিয়ে বললাম, কাকু, এই ঠান্ডায় আপনি এখানে একা কেন বসে আছেন? তিনি কম্পমান কণ্ঠে বললেন, বাবা, আমি প্রতিদিন এখানে বসি, এটাই আমার ঠিকানা, কিন্তু আজকে ঠান্ডা অসহ্য হয়ে উঠেছে। আমি আমার গায়ে জড়ানো শাল খুলে তার গায়ে জড়িয়ে দিলাম। এতে তিনি একটু উষ্ণতা পেলেন। তিনি আমাকে আশীর্বাদ দিতে লাগলেন। এরপর আমি আমার পকেট থেকে গরম গজা ও মিষ্টি বের করে তার হাতে দিলাম। তিনি খুব খুশি হলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, অনেক শান্তি পেলাম, কিন্তু এত কম বয়সে তুমি এত কষ্ট করছো। আমি হাসলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আমার নাম পিন্টু, বয়স 15 বছর। আমার বাবা হঠাৎ এক দুর্ঘটনায় মারা যান, যার ফলে পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমাকে ছোট ভাই বোন এবং বিধবা মায়ের দেখাশোনা করতে হচ্ছিল। পড়াশোনা ছেড়ে আমি এক খেলনার কারখানায় কাজ করতে শুরু করলাম। সকালবেলা কারখানায় যেতাম, সেখানে প্যাকিংয়ের কাজ করতাম। দুপুর 2টায় ছুটি পেতাম। তারপর বিকেলে গজা ও মিষ্টি বিক্রি করতাম। শীতের তীব্রতা এতটাই অসহ্য ছিল যে রাস্তার বেরোনো কষ্টকর হয়ে উঠেছিল, কিন্তু আমি কাজ ছেড়ে দিতে পারিনি। যদি রোজগার বন্ধ হয় তাহলে আমাদের বাড়িতে খাওয়ার জুটবে না। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। কারখানার মালিক সামান্য বেতন দিতেন, কিন্তু কাজ ছিল অনেক বেশি। এত কম টাকায় সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল। ছোট ভাই বোনেরা সরকারি স্কুলে পড়তো, তাদেরও কিছু খরচ ছিল। আমি চাইতাম না যে তারা আমার মতো রাস্তায় এসে কষ্ট করুক, তাই আমি স্বপ্ন দেখতাম বড় কিছু করব, যাতে আমাদের ভালো দিন আসে। আমার মা খুব ভালো মানুষ, কিন্তু বাবার মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল। তিনি বাইরে গিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছিলাম, তোমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে না, আমি সামলাবো। আমি যেখানে মিষ্টি বিক্রি করতাম সেখানে অনেক ভিড় থাকতো, কিন্তু বাড়ি ফেরার রাস্তা একেবারে শুনশান ছিল। মানুষ বলতো এই জায়গায় আগে একটা পুরনো কবরস্থান ছিল। পরে এখানে বড় মল তৈরি করা হয়েছিল, কিন্তু নির্মাণ কার্যের সময় একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে সেটি অসম্পূর্ণ থেকে যায়। রাতের অন্ধকারে সেই জায়গার দিকে তাকালে ভয় লাগতো, কিন্তু পরিস্থিতি আমাকে শক্ত করে তুলেছিল। তাই ছোটখাটো ভয় আমি পাত্তা দিতাম না। আজ সেই পথ ধরে ফেরার সময় আমি আবার সেই বৃদ্ধকে দেখতে পেলাম, যিনি আগের মতোই সেখানে বসেছিলেন। বুঝলাম তিনি পরিস্থিতির শিকার একজন অসহায় মানুষ। আমি প্রতিদিন তার পাশে বসে কিছুক্ষণ কথা বলতাম। একদিন আমি জিজ্ঞাসা করলাম, কাকু, আপনার পরিবার কোথায়? গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। বন্ধুরা, আজ থেকে আমি ভিডিওটির শেষে একটি করে প্রশ্ন করব। যারা প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম পরবর্তী ভিডিওটিতে উল্লেখ করব। তাহলে চলুন গল্পের পরবর্তী অংশে কি হয় তা দেখা যাক। তিনি ম্লান হেসে বললেন, আমি নিজেই আমার পরিবার ছেড়ে চলে এসেছি, কারণ সেখানে আমার কোনো সম্মান ছিল না। কেউ আমার কথা শোনেনি। যেখানে নিজের সম্মান নেই সেখানে থাকা কঠিন। এখন আমি খুব শান্তিতে আছি, কোনো চিন্তা নেই। আমি বুঝতে পারলাম তার নিজের পরিবারই তাকে পরিত্যাগ করেছে। আমি প্রতিদিনই তাকে সাহায্য করতে লাগলাম। কখনো তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম, কখনো গরম গরম গজা খাওয়াতাম। আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। একদিন কাকু আমাকে বললেন,
বাবা, তুমি এত ঘন্টা ধরে রাস্তায় কাজ করো, সামান্য কিছু টাকা রোজগার করো, আমার একটা পরামর্শ মানো। এখান থেকে একটু দূরে জঙ্গলের পিছনে একটা বড় বস্তি আছে। ওখানকার লোকেরা এই ধরনের খাবার খুব পছন্দ করে। তুমি যদি সেখানে গিয়ে এগুলো বিক্রি করো, তাহলে অনেক লাভ করতে পারবে। আমি জানতাম না তিনি কোন বস্তির কথা বলছেন, কিন্তু তার অভিজ্ঞতা বলে দিচ্ছিল যে তিনি সবকিছু বুঝতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিলাম সেখানে গিয়ে আমার গজা ও মিষ্টি বিক্রি করব। সন্ধ্যায় আমি সেই জঙ্গলের মধ্যে দিয়ে বস্তির দিকে যেতে লাগলাম। রাস্তা ছিল খুব বিপজ্জনক, কিন্তু বেশি টাকার লোভে আমি সব বাধা অতিক্রম করতে রাজি ছিলাম। আমার সব জিনিসপত্র নিয়ে যখন সেই বস্তিতে পৌঁছালাম, তখন চোখ বড় হয়ে গেল। সেখানে অনেক ভিড় ছিল, চারদিকে আলো ঝলমলে পরিবেশ, যেন কোনো মেলার দৃশ্য। সুন্দর সুন্দর শিশু আর লম্বা লম্বা চুলের সুন্দরী মেয়েরা এদিক ওদিক ঘুরছিল। সেই পরিবেশ দেখে আমার মন ভরে গেল। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমার গজা ও মিষ্টি বিক্রি করতে লাগলাম। একটা মেয়ে আমার পাশ দিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালো। সে আমার গজা আর মিষ্টির দিকে বিস্ময়ভাবে তাকিয়ে থাকলো। তারপর বলল, এগুলো কি? কোথা থেকে এনেছো? তার কথা শুনে আমার একটু হাসি পেল, কারণ সে গজা আর মিষ্টির মতো সাধারণ জিনিস চিনতে পারে না। আমি শুকনো মিষ্টি বিক্রি করতাম। আমি বললাম, এগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, তুমি একবার চেষ্টা করে দেখো। সে এক টুকরো শুকনো মিষ্টি মুখে দিল এবং সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। তারপর সে অনেকগুলো কিনে নিল। কিছুক্ষণ পর সে তার বান্ধবীদেরও নিয়ে এলো। তারাও আমার থেকে গজা আর শুকনো মিষ্টি কিনতে লাগলো। দেখতে দেখতে গোটা বস্তির লোকজন আমার চারপাশে ভিড় করলো। আর সেদিন আমার সব মিষ্টি গজা শেষ হয়ে গেল। কাকুর অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। আমি ভালো পরিমাণ টাকা কামিয়ে ফেলেছিলাম। ফেরার সময় একজন লোক আমাকে বলল, তুমি রোজ এখানে আসবে, কারণ আমাদের এগুলো খুব পছন্দ হয়েছে। আমি খুব খুশি হলাম। বাড়ি ফিরে মার হাতে সব টাকা তুলে দিলাম, আর তার মুখেও হাসি ফুটে উঠল। সাধারণত কারখানায় সামান্য বেতনের জন্য পুরো মাস অপেক্ষা করতে হতো, কিন্তু এইবার একদিনেই ভালো টাকা পেয়ে গেলাম। কিন্তু মাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। আমি জানতে চাইলাম, মা, তোমার কি হয়েছে? তিনি আস্তে করে বললেন, বাবা, পাশের বাড়ির লোক বলছিল আমাদের বাড়ির দেওয়ালগুলো এবার বৃষ্টিতে টিকবে না, একটু মেরামত করিয়ে নাও। আমি শুনে চিন্তিত হয়ে পড়লাম। সত্যিই বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। এটা আমার দাদু বানিয়েছিলেন, বাবা তেমন কিছু সংস্কার করাননি। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যত দ্রুত সম্ভব টাকা জমিয়ে বাড়ি ঠিক করব। প্রতি বছর বর্ষাকালে আমাদের ছাদ চুইয়ে জল পড়তো। দিনের বেলা কারখানায় কাজ করতাম, মালিকের বকুনি খেলাম। আমার মতো আরো দুজন কম বয়সী ছেলে সেখানে কাজ করত। তারা খুব ছোট হওয়ার কারণে কাজ ভালোভাবে বুঝতো না, কিন্তু আমি অনেকদিন ধরে কাজ করায় এইসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে আরো মিষ্টি বিক্রি করতে বের হলাম। পথে সেই বৃদ্ধ কাকুকে বসে থাকতে দেখলাম। আমি উচ্ছ্বাসিত হয়ে বললাম, আপনার পরামর্শ সত্যিই ছিল, আমার সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। তিনি বললেন, বস্তির লোকেরা প্রতিদিন তোমার কাছ থেকে এটা কিনবে, এতে তোমার অবস্থার পরিবর্তন হবে। কিন্তু একটা কথা মনে রেখো, সবসময় রাত 11টার পরই বস্তিতে যাবে। এর আগে গেলে সেখানে শুধু সুনসান নীরবতা পাবে, আর কিছু না। আমি কথাটা বুঝতে পারলাম না, তবে বেশি ভাবলামও না। বললাম, ঠিক আছে কাকু, যেমন বলছেন তেমনই করব। এখন বস্তিতে যাওয়া আমার রোজকার অভ্যাস হয়ে গেল। বস্তি ছোট হলেও সেখানে সবাইকে ধনী মনে হতো। তাদের পোশাক ছিল খুব দামি ও সুন্দর। তারা খুব ভালো জীবনযাপন করছিল। কিন্তু একদিন এক যুবক আমার কাছে এসে বলল, এই ছেলে, তোমাকে এখানে কে পাঠিয়েছে? কারণ সবাই এখানে আসতে পারে না। নিশ্চয়ই কেউ তোমাকে এখানে পাঠিয়েছে। সে আমার মুখের দিকে গম্ভীরভাবে তাকিয়েছিল। আমি তার কথা শুনে ভয় পেয়ে গেলাম। কাঁপতে কাঁপতে বললাম, আমাকে একজন বৃদ্ধ লোক এই জায়গার ঠিকানা দিয়েছিলেন, কিন্তু আমি এখানে এসে খুব খুশি, কারণ সবাই খুব ভালো। আর আমার সব মিষ্টি এখানে বিক্রি হয়ে যাচ্ছে। সবাই আনন্দের সঙ্গে আমার মিষ্টি খাচ্ছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আর সে বলল, আচ্ছা। একদিন এই যুবক আমার কাছে এসে বলল, তুমি কি ওই বৃদ্ধ লোকটিকে এখানে আনতে পারবে? যদি তুমি তাকে এখানে নিয়ে আসো, তাহলে আমি একদিনই তোমাকে এত ধনী করে দিব যে তোমার ভাগ্য বদলে যাবে। তবে তাকে আমার সম্পর্কে কিছুই বলবে না। আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, সে নিজেও তো গিয়ে ওই বৃদ্ধকে আনতে পারত, কিন্তু তাও সে কেন আমাকে দায়িত্ব দিল? তবে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাকে নিয়ে আসব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, যেন আমি তাকে রাজি করাতে পারি। তখন সেই যুবক বলল, ঠিক আছে, তোমার হাতে 5 দিন আছে। তাকে এখানে নিয়ে আসতেই হবে, না হলে আমি তোমাকে আর এই বস্তিতে আসতে দেব না। এই কথা বলে সে চলে গেল। এই কথা শুনে আমার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল, কারণ এই বস্তিতে আসার পর আমার কাজ ভালো চলছিল। আমি কিছু টাকা জমাতেও পেরেছিলাম। আমি চেয়েছিলাম আমার বাড়িটা আবার ঠিক করিয়ে নিতে, যেন বৃষ্টির সময় আমাদের কোনো সমস্যা না হয়। কিন্তু যদি আমি এই বস্তিতে আসা বন্ধ করে দিই, তাহলে কিছুই সম্ভব হবে না। আজকাল কেউ কাউকে ধারও দেয় না, আর আমি তো তখনও শিশু ছিলাম। পরের দিন আমি দুশ্চিন্তাগ্রস্ত মুখে কাজে গেলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল আমি নিশ্চয়ই ওই বৃদ্ধা লোকটিকে রাজি করাতে পারব। তাই আমি গভীর আশা নিয়ে তার কাছে গেলাম।
তখন রাত 12টা বাজে। আজ আমি বস্তিতেও যাইনি, শুধু ভাবছিলাম যে আমি কি করব। তিনি আমার মুখের ভাব বুঝতে পেরে বললেন, তুমি কি রাগ করেছ আমি তোমার কথা মানিনি বলে? আমি বললাম, সেরকম ব্যাপার নয়। আসলে যদি আপনি সেখানে যান তাহলে আপনাকে আর কখনো ফিরে আসতে দেবে না, তাই আপনি সেখানে যেতে চান না। কিন্তু তারা তো আপনাকে খুব সম্মান করে, আপনি কেন এমন করছেন? তখন তিনি চুপ করে রইলেন। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, এটা একটা বড় রহস্য। এতদিন তুমি আমাকে দেখেছো কিন্তু জানো না আমি কে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। তিনি বললেন, যদি আমি সত্যিটা বলি তাহলে তুমি ভয় পাবে। আমি বললাম, আমি আপনাকে ভয় কেন পাবো? তিনি মৃদু হেসে বললেন, তুমি খুবই নিষ্পাপ শিশু। তোমার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব আছে, যা এত কম বয়সে কেউ নেয় না। আমি একসময় আমার পুরো বস্তির দায়িত্ব কাঁধে নিয়েছিলাম। আমি ওই বস্তির সর্দার। আমি হতবাক হয়ে গেলাম। যদি তিনি সর্দার হন তাহলে এইভাবে রাস্তার ধারে কেন থাকেন? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তিনি বললেন, এই বস্তি যেটা তুমি দেখছো এই পৃথিবীতে সেটা অন্য কেউ দেখতে পায় না, শুধু তুমি দেখতে পাও। কারণ আমি তোমাকে এই শক্তি দিয়েছি। এই বস্তির মানুষজনও শুধু তোমাকে দেখতে পারে, আর তুমি শুধু আমাকে দেখতে পারো। দেখো, সামনে গিয়ে যে লোকটি যাচ্ছে সে শুধু তোমাকে দেখবে, আমাকে নয়। আমি দ্রুত তাকালাম, আর সত্যিই সেই লোকটি আমার দিকে তাকালো, কিন্তু বৃদ্ধের দিকে একেবারেও তাকালো না। আমি বিস্মিত হয়ে বললাম, এ কেমন কথা বলছে? তিনি উচ্চস্বরে হাসলেন। তারপর বললেন, যখন আমি সত্যি বলবো তখন তুমি আরো অবাক হবে। আমি আসলে একজন ভালো ভূত, আর এই পুরো বস্তি ভূতেদের। আমি ওই বস্তির সর্দার। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। আমি বললাম, আপনি কি মজা করছেন? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? তিনি আবার হাসলেন। তারপর বললেন, না, এটা সত্যি। আমি একসময় এই বস্তির সর্দার ছিলাম, কিন্তু আমার নিজের বন্ধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে আমাকে ধীরে ধীরে দুর্বল করে দিল, যাতে আমি আর বস্তির দায়িত্ব নিতে না পারি। সে আমাকে সরিয়ে নিজে সর্দার হতে চেয়েছিল। আর এই ব্যাপারটা আমি যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমি দুর্বল হয়ে পড়েছিলাম, তাই চুপচাপ এখানে চলে এলাম। এখন আমি এখানে শান্তিতে আছি। আমি গভীর দুঃখ পেলাম, কারণ তার হৃদয় কষ্টে ভরা ছিল। তারপর আমি দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, আঙ্কেল, আপনি আপনার বন্ধুকে ক্ষমা করে দিন। সে ভুল করেছে। এখন সে নিজের ভুল বুঝতে পেরে আপনাকে সেখানে ফিরিয়ে নিয়ে যেতে চায়। প্লিজ ফিরে চলুন। আমার কথা শুনে তিনি রেগে গেলেন এবং বলতে লাগলেন, কখনোই না। আমি তাকে কখনো ক্ষমা করব না। যদি সে একবার আমাকে বলতো যে সে বস্তির সর্দার হতে চায়, তাহলে আমি তাকে নিজেই ওই আসনে বসাতাম। কিন্তু সে তো আমাকে মারতে চেয়েছিল। সে আমাকে বিষাক্ত জল খাইয়েছিল, যা আমাদের জঙ্গলের বিষাক্ত গাছগাছাড়ার নির্যাস থেকে তৈরি হয়। আমার মনে হচ্ছিল না যে এই কাকু তার বন্ধুকে ক্ষমা করতে পারবেন। কিন্তু আমি তাকে কিভাবে বোঝাই যে তার বন্ধু আমাকে সেই গ্রামে যেতে স্পষ্টভাবে নিষেধ করেছেন? আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আর কখনোই সেই গ্রামে যাব না। তবে আমি কাকুকে এভাবেই সাহায্য করে যাব। এই ভাবনা মনে আসতেই গভীর এক দুঃখ আমাকে গ্রাস করল, কিন্তু আমি সেটা চেহারায় প্রকাশ হতে দিলাম না। তারপর আমি কাকুকে বললাম, ঠিক আছে, আপনার সিদ্ধান্ত যথার্থ। আমি আপনার সঙ্গে আছি। তাই এখন থেকে আমিও সেই গ্রামে যাব না। আমার কথা শুনে তিনি চমকে গেলেন এবং বললেন, এমন তাড়াহুড়ায় সিদ্ধান্ত নিও না। তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে। গ্রামের সব ভূতেরা তোমার প্রতি দয়াশীল হয়ে গেছে, তাই তোমার সেখানে যাওয়া উচিত। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু মনে মনে ঠিক করে ফেললাম আমি আর সেখানে যাব না। এই ভাবনা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমার মুখের বিষণ্ণতা মাও লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আজ তোমাকে খুব চিন্তিত লাগছে। এতক্ষণ তো তোমাকে বেশ খুশি দেখাচ্ছিল, এখন তো আগের চেয়েও বেশি কাজ করতে শুরু করেছো। আমি মাকে বললাম, মা, মনে হয় আমাদের পরিবারের অবস্থা কোনোদিনও বদলাবে না। আমরা চিরকালই গরিবই থেকে যাব। মা সান্ত্বনা দিয়ে বললেন, এমন কথা বলো না বাবা। সবসময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে, কখনো হাল ছাড়বে না। পরের দিন আমি প্রতিদিনের মতো কাজ করলাম। ফ্যাক্টরিতে কাজ শেষে রাত্রের বেলায় সেই জায়গায় পৌঁছালাম যেখানে কাকু বসে থাকতেন, কিন্তু আমি সেখানে পৌঁছেতে স্তম্ভিত হয়ে গেলাম। আজ তিনি সেখানে নেই। তাহলে কি সেই ভূত আমার উপর রেগে গেছে? এই ভাবনাই আমাকে কষ্ট দিচ্ছিল। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কাকুকে কোথাও দেখতে পেলাম না। হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পথের মাঝখানে হঠাৎ আমার পিছনে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। ঘুরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এই যে সেই ভূত যিনি কাকুকে আনতে বলেছিলেন, সেই প্রতারক ভূত। এই তো সেই ব্যক্তি যিনি কাকুকে বিষাক্ত পানীয় খাইয়েছিলেন। আমি তাকে দেখে মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো এবং বলল, আমি তো তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, তুমি তাকে নিয়ে এলে না কেন? আমি তাকে গভীরভাবে দেখলাম এবং বললাম, আমি তোমার আসল রূপ বুঝে গেছি। তুমি একজন ভূত, আর সেই কাকুও একজন ভূত।
তুমি ইচ্ছে করেই কাকুকে তার গ্রাম থেকে বের করে দিয়েছো এবং নিজেই সর্দার হয়ে গেছো, তাই আমি কখনো কোনো প্রতারক ভূতকে সাহায্য করব না। সে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, একবার ভেবে দেখো, আমি এখানে তোমার ভাগ্য বদলাতে এসেছি। তুমি যদি কোনোভাবে কাকুকে আমার গ্রামে ফেরাতে পারো, তাহলে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে পারো। আমি স্বীকার করছি, আমি আমার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভুল করেছি। এখন আমি তাকে তার সর্দারি পথ ফিরিয়ে দিতে চাই। কাল তুমি আমাদের গ্রামে এসো, তোমার জন্য বড় উপহার আছে। যদি তুমি একবার সেই উপহার দেখে ফেলো, তবে কখনোই আমার প্রস্তাব ফিরিয়ে দেবে না। সে আমাকে লোভ দেখাচ্ছিল, কিন্তু আমি মাথা নাড়িয়ে তার কথায় গুরুত্ব দিলাম না। কিন্তু যখন বাড়ি ফিরলাম, দেখি মা চিন্তিত হয়ে বসে আছেন। বাড়ির অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে গেছে। আমি যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে ঘরের কিছু মেরামত করিয়েছিলাম, আর এখন আমার কাছে কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছিল আমাকে হয়তো সেই ভূতের কথা মতো চলতে হবে। আমি রাস্তার ধারে গজা ও মিষ্টি বিক্রি করার জন্য দোকানে বসলাম, কিন্তু কেউ কিছুই কিনল না। ভূতেদের গ্রামে গেলে তারা আমার সমস্ত জিনিস মুহূর্তেই কিনে নিত। আমার ইচ্ছে হচ্ছিল সেই গ্রামে গিয়ে সব বিক্রি করে অনেক টাকা নিয়ে আসি, কিন্তু মনে হলো তাহলে সেই ভূত ভাববে যে আমি লোভের বশে গ্রামে গিয়েছি। অনেকক্ষণ রাস্তার পাশে বসে থাকার পর যখন কোনো সমাধান খুঁজে পেলাম না, তখন পা বাড়ালাম সেই গ্রামটির দিকে। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে পিছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি জানতাম তুমি এখানে আসবেই। সে বলল, দেখো, আমি তোমার সাহায্য করতে চাই, কিন্তু তুমি আমার বন্ধুকে খুঁজে এনে দাও, আমি তোমাকে ধনী বানিয়ে দেব। আমি চুপ ছিলাম, তাই সে আমার হাত ধরে বলল, চলো, তোমাকে কিছু দেখাবো। সে আমাকে একটি ছোট্ট বাক্স দেখালো, যা অলংকারে পরিপূর্ণ ছিল। ভিতরে হীরা, সোনা, রূপার দামি গহনা ছিল। আমি হতবাক হয়ে গেলাম, এটা ভেবে যে সত্যি সে এত বড় উপহার আমাকে দিতে চায়। আমার চোখের ঝলক দেখে সে বলল, আমি তোমাকে এই সমস্ত সম্পদ দেব, কিন্তু তোমাকে আমার কাজটি করতেই হবে। এছাড়াও আমার কাছে তোমার জন্য আরো অনেক সুন্দর জিনিস রয়েছে। তারপর সে আমাকে একটি জানালা খুলতে বলল। আমি জানালা খোলার সঙ্গে সঙ্গে এক অসাধারণ সুন্দরী মেয়ে দেখে বিস্মিত হলাম। সে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ছিল। তার বড় বড় চোখ, ফর্সা রং আর লম্বা চুল ছিল। সে আমার দিকে হাসি মুখে তাকিয়েছিল। ভূতটা আমার কানে ফিসফিস করে বলল, এটা একজন পেতনি, অবিবাহিত নারী ভূত। কিন্তু যদি তুমি আমার কাজ করো, তাহলে 18 বছর বয়স হলে আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দেব। দেখো কত সুন্দর সে। আমি ওকে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রতিশ্রুতি দিলাম, ঠিক আছে, আমি তোমার কাজ করব। কারণ যদি এই সমস্ত ধন সম্পত্তি আমার হয়ে যায়, তাহলে আমার ভাগ্য বদলে যাবে। তাই আমি সেই বৃদ্ধ কাকুকে গ্রামে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম। আমি খুশি মনে ফিরে এলাম। আমি মায়ের হাতে ধরে বললাম, মা, সত্যি আমাদের ভাগ্য বদলাতে চলেছে। তুমি শুধু প্রার্থনা করো যেন আমি সফল হই। আমি প্রবল উৎসাহে কাকুকে খুঁজতে বেরোলাম। যে এক বৃদ্ধার মানুষের রূপে আমার সামনে এসেছিল, সে তো এত দয়ালু ছিল, তাহলে কেন সে আমার উপর রেগে আছে? আমি দিনরাত এক করে তাকে খুঁজতে লাগলাম। আজ তো ফ্যাক্টরিতেও গেলাম না, শুধু তাকে খুঁজতে থাকলাম। হঠাৎ একটি অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম সামনে একদল মানুষ ভিড় করছে। কৌতূহলবশত আমি সেখানে গেলাম। জানতে পারলাম এক সাধু বাবা সেখানে বসে আছেন, আর মানুষজন তাদের সমস্যার সমাধান চাইতে এসেছে। আমি ভাবলাম, যদি এই সাধুর কাছে যাই, তাহলে হয়তো কাকুকে খুঁজে পাওয়ার কোনো উপায় বের করতে পারবো। কিন্তু পরে জানতে পারলাম এই সাধু টাকা ছাড়া কোনো কাজ করেন না। আমি তখন আমার পকেটের কিছু টাকা দিয়ে ভাবলাম, এই টাকা দিয়েই চেষ্টা করি। যখন আমার পালা এলো, আমি ভয় পাওয়া সত্ত্বেও ভেতরে গেলাম। কিন্তু ভেতরে ঢুকেই আমি চমকে গেলাম। এটি কেউ আর কেউ নয়, বরং সেই বৃদ্ধ কাকু ছিল। তার চারপাশে থাকা শিষ্যরা অবাক হয়ে আমাকে দেখছিল। আমি বললাম, কাকু, আপনি এখানে? সে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো এবং বলল, আমি শুধু মানুষকে সাহায্য করতে চাই। আমার যেতটুকু শক্তি আছে তা দিয়ে তাদের জীবন বদলাতে চাই। তাই আমি এখানে একজন সাধুর রূপে বসেছি। আমাকে আমার কাজ করতে দাও। সে আমার উপর খুব রেগেছিল। আমি তাকে অনুরোধ করে বললাম, কাকু, দয়া করে রাগ করবেন না, দয়া করে ফিরে চলুন আপনার গ্রামে। আমি শুধু এতটুকুই চাই। আমার কথা বলার মাঝেই এক ভক্ত আমার দিকে এসে বলল, শোনো ছেলে, অনেক হয়েছে, এবার উঠে যাও। তুমি কি আজব আজব কথা বলছো সাধু মহারাজের সঙ্গে? আমি অবাক হলাম। এরা জানেই না যে ব্যক্তি তাদের সাহায্য করছে সে আসলে মানুষ নয়, বরং এক ভূত। তখন ভূতটা আমার কানে ফিসফিস করে বলল, ওরা আমার প্রকৃত পরিচয় জানে না, বরং ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি সত্যিটা প্রকাশ করি। তারপর সে বলল, ওরাই আমাকে এখানে বসিয়েছে, আর তখন থেকেই আমি দুঃখী মানুষদের সাহায্য করছি। এখন আমার ভালোই লাগে এদের সমস্যার সমাধান করতে। আমি দুঃখ পেলাম এবং অবাক হলাম কি ধরনের মানুষ এরা। এক বৃদ্ধ মানুষ ভেবে তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু জানি না সে আসলে এক শক্তিশালী ভূত। আমি তখনও সেই বৃদ্ধ কাকুকে অনুরোধ করতে লাগলাম, আপনি শুধু একবার আপনার বস্তিতে ফিরে যান, আপনার কারণে আমার জীবনও বদলে যেতে পারে।
সে বিস্মিত হয়ে বলল, তোমার কি অর্থ? তোমার জীবন কিভাবে বদলাবে? আমি তখন তাকে সব বললাম, কিভাবে তার বস্তির সর্দার নিজের ভুল বুঝতে পেরেছে, লজ্জিত হয়েছে এবং চায় যে সে ফিরে আসুক। তারা তাকে আবার সর্দারি দিতে চায়, আর এই জন্যই আমাকে তার কাছে পাঠানো হয়েছে। সে আপনার জন্য অপেক্ষা করছে, আমি বললাম। বৃদ্ধভূত আমার কথা বিশ্বাস করতে পারছিল না। সে বলল, কিন্তু সেই বিষাক্ত ওষুধ খাওয়ার কারণে আমার সব শক্তি শেষ হয়ে গেছে। আমি হয়তো আর কখনো সর্দারি করতে পারবো না। আমি তাকে বোঝালাম, আপনি চাইলে আপনার সমস্ত শক্তি ফিরিয়ে আনতে পারেন, কারণ পুরো বস্তি আপনার জন্য অপেক্ষা করছে। আমি নিশ্চিত আপনি আবারও আপনার মান সম্মান ফিরে পাবেন। আপনার মধ্যে আবার সেই শক্তি আসবে যা আপনাকে সব খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। আমার কথা শুনে সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপরে হঠাৎ উঠে দাঁড়ালো। পিছন থেকে তার ভক্তরা চিৎকার করে ডাকতে লাগলো, ওই ছেলেটা, তুমি কি করলে? বাবাকে রাগিয়ে দিলে কেন? উনি রাগ করে চলে যাচ্ছে। আমি পিছন ফিরে তাকালাম এবং বললাম, যদি এই বাবার আসল সত্যিটা তোমরা জানতে তাহলে গা শিউরে উঠত। তোমরা কি জানো উনি কোনো মানুষ নন, উনি একজন মানুষরূপী ভূত। এ কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে গেল। তাদের চেহারায় ভয় ফুটে উঠল। তখন সেই ভূত ফিরে তাকালো। তার মুখের ভাব একেবারে বদলে গিয়েছিল, তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি তার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। আমি জানতাম পিছনে ভক্তদের কি অবস্থা হয়েছে। ভক্তরা তাকে বৃদ্ধ ও সৎ মানুষ ভেবে তাকে এখানে এনে পূজা করছিল। কিন্তু এখন যখন সে নিজের আসল রূপে ফিরে এসেছে, তখন সবাই আতঙ্কিত হয়ে পিছনে সরে গিয়েছিল। আমি তখন আনন্দের সাথে বললাম, আপনি আমার কথা মেনে নিয়েছেন, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমার প্রতি এতটা দয়ালু হতে পারেন। সে বলল, আমি এতটা খারাপ নই যে তোমার কথা ভাববো না। যদি আমার কারণে তোমার ভাগ্য বদলায়, তাহলে আমি চাই তুমি নিজের ভাগ্য পরিবর্তন করো। কারণ তুমি সত্যিই একজন ভালো ছেলে। অনেক কষ্ট করে তুমি তোমার পরিবারকে লালন পালন করছো। আমি তোমাকে সাহায্য করতে চাই। তারপর সে আমার সঙ্গে বস্তির দিকে রওনা হলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে আমার কথা শুনে নিজের অভিমান ভেঙে বস্তিতে ফিরতে রাজি হয়েছে। যেইমাত্র আমরা বস্তিতে পৌঁছালাম, তার পুরনো বন্ধু তার সামনে এসে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করো বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল, তাই এসব করেছি। আমাকে ক্ষমা করো। এত বছর ধরে তুমি এই বস্তির সর্দারি করেছো, আর এখন আমি বুঝতে পেরেছি সর্দারি করা কত কঠিন। আমি আর পারছি না। এখন থেকে তুমিই সর্দারি করবে। বৃদ্ধ ভূত বলল, কিন্তু আমার তো আর কোনো শক্তি নেই, আমি কিভাবে এই কাজ করব? তার বন্ধু বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমার যা করার আমি করব। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার সব শক্তি ফিরিয়ে আনবো। আমি তোমার সঙ্গে যা অন্যায় করেছি তা শুধরে নেব, আর তুমি আগের মতোই শক্তিশালী হয়ে উঠবে। ওদের মিলন দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি খুব খুশি হলাম। তারপর সেই বৃদ্ধ আমাকে দেখিয়ে তার বন্ধুকে বলল, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই ছেলেটা সাহায্য করবে। ওর জন্যই আমি এই বস্তিতে ফিরে এসেছি। তাই এখন কথা রাখো, আর ওকে সেই গুপ্তধন দিয়ে দাও। তার বন্ধু বলল, অবশ্যই, ও সত্যিই বড় কাজ করেছে। তুমি আমার বন্ধুকে ফিরিয়ে এনেছো, আমি তোমার কাজ করব। এই বলে সে আমাকে একটি ছোট বাক্স দিল, যা হীরা জহরত সোনা রূপায় ভর্তি ছিল। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তারপর সে খুশি হয়ে বলল, এখন আরো খুশি হও, কারণ আমি তোমাকে সেই সুন্দরীকে দেব। তার সৌন্দর্য আমাকেও মুগ্ধ করে। এখন আমি সেই বাক্স নিয়ে বাড়ি ফিরলাম এবং মাকে বললাম, মা, তোমার প্রার্থনায় ঈশ্বর শুনেছে, আর তিনি আমাদের উপর কৃপা করেছে। সত্যি আমার হাতে এক বিরাট গুপ্তধন এসে পড়েছে। এবার আমাদের ভাগ্য বদলে যাবে। এরপর আমার জীবন পুরো পাল্টে গেল। আমি একসময় রাস্তার ধারে শুকনো মিষ্টি আর গজা বিক্রি করতাম, আর এখন আমি সফল ব্যবসায়ী হয়ে উঠলাম। আমি যা চেয়েছিলাম সবকিছুই পেয়ে গেলাম। আমার ৩ বোন উচ্চশিক্ষা লাভ করলো, আর মায়ের জন্য ২ জন পরিচারিকা রাখলাম, যাতে তারা মায়ের সেবা করতে পারে। আমি মাকে জীবনের সব সুখ দিতে চেয়েছিলাম, কারণ তিনি অনেক দুঃখ সহ্য করেছেন। এখন আমার বয়স ২২ বছর, কিন্তু এখনো সেই সুন্দরীর মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় এই পুরনো রাস্তা ধরে যাই, দেখি সে এখনো বস্তিতে আছে কিনা। কিন্তু আবার মনে করি, যদি সে আমাকে ভুলে যায় তবে তো পরিস্থিতি বদলে যাবে। আমি তো তখন একটা শিশু ছিলাম, এখন আমি তরুণ হয়ে গেছি, হয়তো সে আমাকে চিনতে পারবে না। এই ভাবনা মনে এলেই আমি নিজেকে আটকে রাখতাম। একদিন আমি বাড়ি ফিরছিলাম, তখন রাস্তার ধারে দাঁড়ানো এক মেয়েকে দেখলাম। সে সুন্দর হলুদ রঙের পোশাক পরেছিল, তার লম্বা চুল, চাঁদের মতো উজ্জ্বল রূপ। আমি তার মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। এ তো সেই সুন্দরী। সে আমার সামনে এসে বলল, তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। আমি আজও তোমার অপেক্ষায় আছি। তুমি কি আমার সঙ্গে আবার সেই বস্তিতে যাবে? আমি একটু ভয় পেলাম, কিন্তু তারপর আস্তে করে মাথা নাড়লাম। যেই মাত্র ওই বস্তিতে পৌঁছালাম, সেখানে গিয়ে অবাক হলাম। পুরো বস্তির রূপ বদলে গিয়েছে। আগে যা ছিল এখন তার কিছুই নেই। বস্তির চেহারা পুরো বদলে গেছে। তারপর আমি সর্দারের কাছে গেলাম। তাকে দেখে আমি বিস্মিত হলাম। সে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন ২৪ বছরের কোনো তরুণ।
যেইমাত্র আমি তার সামনে দাঁড়ালাম সে আমাকে দেখে খুশি হয়ে বলল, "তুমি এখানে কিভাবে এলে?" আমি ইচ্ছে করেই তোমার সামনে আসিনি। কারণ আমি ভেবেছিলাম যদি তুমি বড় হয়ে আমাকে চিনতে না পারো। আমি হতবাক হয়ে গেলাম। ঠিক সেই একই কথা সেই সুন্দরীর মনেও ছিল। তারপর আমি আনন্দে বললাম, "আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি আপনাকে কিভাবে ভুলতে পারি? আপনার কারণেই আমার জীবন বদলে গেছে। আজ আমি অনেক ধনী। আমি এখন সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি।" সেই সুন্দরী এটি শুনে আমাকে আশীর্বাদ দিল। "তোমাকে কি সেই সুন্দরী এখানে নিয়ে এসেছে? শোনো, আমার কথা মনে রেখো। তাকে নিজের সঙ্গে নিয়ে যেও না। তাহলে সে সারা জীবন তোমার পিছনে লেগে থাকবে। আর তুমি কখনো কোনো সাধারণ মেয়েকে বিয়ে করতে পারবে না।" এ কথা শুনে আমার গা শিউরে উঠল। সে আবার বলল, "আমি একজন সর্দার। আমি সহজেই তাকে এখানে আটকে রাখতে পারবো। কিন্তু তুমি যদি স্বেচ্ছায় তাকে নিজের সঙ্গে নিয়ে যাও, তাহলে সে কখনোই আমাদের জগতে ফিরে আসবে না। বরং সে ভাববে যে সে চিরকালের জন্য তোমার হয়ে গেছে। তখন তুমি কখনো কোনো সাধারণ মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।" এ কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি ইশারায় তাকে বললাম, "তাকে এখানেই আটকাও।" কিন্তু সে সুন্দরী আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। এটা দেখে আমার শরীরে কাঁপুনি ধরে গেল। বৃদ্ধ আমাকে চলে যাওয়ার ইঙ্গিত করল এবং বলল, "তুমি যাও, আমি সব সামলে নেব। আমি তো এই বস্তির সর্দার, তোমার দুশ্চিন্তা করার দরকার নেই। তবে হ্যাঁ, আমাকে আবার দেখতে এখানে আসবে।" সে আমাকে তার পাশে দেখে খুব খুশি হয়েছিল। আমি হৃদয়ে এক অদ্ভুত আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু সেই দিন রাতে বিছানায় শুয়ে থাকতেই সেই সুন্দরীর মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। এদিকে সে ছিল অপরূপ সুন্দরী, অন্যদিকে আমি জানতাম সে কোনো সাধারণ মেয়ে না। সে এক পেতনি। যদি আমি তাকে নিজের সঙ্গে নিয়ে আসতাম তাহলে সে সারাক্ষণ আমার আশেপাশে থাকতো। কিন্তু আমি ছাড়া আর কেউই তাকে দেখতে পেত না। তাই আমি সর্দারের কথা মেনে নিয়ে তাকে চিরতরে ওখানেই রেখে এলাম। এখন জানি না আমি কি কখনো আবার ওই বস্তিতে ফিরতে পারবো কিনা। কিন্তু আমি সেই বৃদ্ধ সর্দার ভূত আর সেই অপরূপ পেতনিকে কখনোই ভুলতে পারবো না, যারা আমার খারাপ সময় আমাকে সাহায্য করেছিল। সেই সর্দার ভূত এক নিরপরাধ শিশুর পাশে দাঁড়িয়ে বিশাল এবং এক মহৎ কাজ করেছিল। আজও আমি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবান তাকে যেন আর কখনো কারো দ্বারা প্রতারিত হতে না হয়। বন্ধুরা, যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের প্রশ্ন, বৃদ্ধ লোকটির শক্তি চলে যাওয়ার কারণ কি? এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিবে তাদের নাম পরবর্তী ভিডিওটিতে ঘোষণা করা হবে। আর হ্যাঁ, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও। আমরা আবারও ফিরে আসবো আরো একটি নতুন চমকপ্রবণ গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা নিও। নমস্কার বন্ধুরা।